মাত্র 8টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 8টি প্রশ্ন। ভালো করে মন দিয়ে শুনতে হবে। তোমরা দুটো পেপারে পরীক্ষা দিয়েছো, দেখেছো সমস্ত প্রশ্ন কমন। আমার সাজেশন ব্যাক হয়নি, অর্থাৎ আনকমন হয়নি, সমস্ত প্রশ্ন কমন। 8টা পুরোপুরি প্রশ্ন কমন। অর্থাৎ বলতে গেলে আমার প্রশ্ন পুরোপুরি পরীক্ষায় ছাপিয়ে দিয়েছে, তাই তো? এটা তোমরা বলতে পারো। তো যাই হোক, তোমরা কেমন লিখেছো দুটো পরীক্ষায় আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, তোমরা কেমন পরীক্ষা দিয়েছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। অবশ্যই কিন্তু ভালো করে পড়তে হবে আমার সাজেশন, কারণ তোমরা দুটো পেপারে পরীক্ষা দিয়েছো, আনকমন হয়নি, সমস্ত প্রশ্ন কমন, A to Z, অর্থাৎ 50-50। আর আমার সাজেশন বেশি প্রশ্ন হয় না, 8টা-9টা প্রশ্ন হয়, ঠিক আছে? সেটা তোমরা জানো। তো যাই হোক, তোমরা যারা আগামী পরীক্ষা দেবে, ভালো করে শোনো, তোমরা যারা আগামী পরীক্ষা দেবে, তোমাদের মেজর 6 অর্থাৎ DS6 অর্থাৎ 406 পেপার, তাই তো? পেপারের নাম 406 পেপার হবে, DS6। তাহলে এই পেপারে যে প্রশ্নাবলী পড়তে হবে একটু লিখে নাও। একদম ফাইনাল সাজেশন, মাত্র 8টা প্রশ্ন। এমনকি তোমরা যদি মনে করো যে স্যার আমাকে দাগ নম্বর বলে দিন, যে কোন দাগে কোন প্রশ্ন হবে, আমি দাগ নম্বর মিলিয়ে দেবো। হ্যাঁ, এমনটা প্রশ্ন আছে, একদম দাগ নম্বর মিলিয়ে দেবো। মাত্র 3টে প্রশ্ন দেবো, তাও আরো কমিয়ে দিয়ে, মাত্র 3টে প্রশ্ন করলে তিনটেই এসে যা চান্স 100%। লিখে নাও, লেখো মিশ্র কলাবৃত্ত। কি বললাম? মিশ্র কলাবৃত্ত। এই মিশ্র কলাবৃত্ত ছন্দের অপর নাম কি? না অক্ষরবৃত্ত। আবার এই অক্ষরবৃত্ত ছন্দের অপর নাম কি? না অক্ষরবৃত্ত ছন্দের অপর নাম হচ্ছে তান প্রদান, মানে এটা তান প্রদান ছন্দ, ঠিক আছে? তাহলে এই যে অক্ষরবৃত্ত ছন্দ অবশ্যই করতে হবে। অক্ষরবৃত্ত ছন্দের সংজ্ঞা, উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো। 2 দাগে প্রশ্ন লেখো। 2 দাগে প্রশ্ন, স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দের সংজ্ঞা, উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো। 3 দাগে প্রশ্ন, মাত্রাবৃত্ত বা সরল কলাবৃত্ত বা ধ্বনি প্রদান ছন্দের সংজ্ঞা, উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো। এই 3টে প্রশ্ন করলেই তোমরা তিনটেই পেয়ে যাচ্ছ 100%। কিভাবে? দেখো, তোমাদের 2 নম্বর একক, ভালো করে শোনো, তোমাদের 2 নম্বর এককে দুটো প্রশ্ন হবে ছন্দ থেকে। আর আমি এই যে ছন্দ বললাম 3টে ছন্দ, এখান থেকে 2 নম্বর এককে গ দাগ আর ঘ দাগ, কি বললাম? গ দাগ আর ঘ দাগ, এই দুটো দাগে দুটো প্রশ্ন কম পাচ্ছ। আর একটা প্রশ্ন পাবে 2 দাগে, 2 দাগে খ, 2 দাগে খ একটা ছন্দ পাবে। অর্থাৎ এই 3টে প্রশ্ন পড়লেই তিনটেই পেয়ে যাবে। আশা করছি বোঝাতে পারলাম। এবার চলে যাবো তোমাদের পরবর্তী প্রশ্ন, 1 নম্বর একক। আমি কিন্তু 2 নম্বর এককটা প্রথমে বললাম, কারণ এই প্রশ্নটা এই তিনটে আসার চান্স খুব 100%, সেই জন্য 2 নম্বর এককটা আগে বললাম। এবার 1 নম্বর একক থেকে কি প্রশ্ন হবে? 1 নম্বর একক থেকে তোমাদের যেটা রয়েছে সিলেবাসে, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্ন হবে। আর প্রশ্নগুলি বলার আগে একটা কথা বলি, তোমাদের যে ছন্দ বললাম, এই ছন্দ সম্পর্কে আমি কিন্তু সমস্ত উত্তর দিয়ে দিয়েছি। আমার নিজের লেখা নোটস আমি সমস্ত ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা এখনই দেখোনি, শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে, দেখো ছন্দের উত্তরগুলি শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে। শর্ট ভিডিওতে উত্তরগুলি দেখে নে, পড়া শুরু করে দাও শর্ট ভিডিওতে। আর ছন্দ সম্পর্কে কিভাবে স্ট্রাকচারটা তোমরা বুঝবে, অর্থাৎ ছন্দ না পড়ে তোমরা পরীক্ষায় খাতায় লিখতে পারবে এবং লাভবান হবে এবং উপকৃত হবে, সেই ছন্দ নিয়ে একটা ক্লাস দিয়েছি, দেখে নাও পাশে। এই ভিডিওটা দেখে এসো। আগের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু আবল থাবল লোকের ভিডিও চলে আসবে। কি বললাম? আগের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে দেখবে আমার ভিডিওটা তোমাদের সামনে শো করবে, না হলে আবল থাবল লোকেদের ভিডিওগুলি শো করবে। থাম্বনেলটা দিয়ে দিচ্ছি, থাম্বনেলটা দেখো, এই ভিডিওটা সার্চ করো, করে ছন্দগুলো দেখে এসো। আর ছন্দ জানতে গেলে তোমাদের অক্ষর এবং বর্ণ জানতে হবে। আর অক্ষর এবং বর্ণর একটা ক্লাস দিয়েছি, ছন্দ জানতে গেলে সেখানে থাম্বনেল পেয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, প্রশ্নগুলি একটু দেখে নেব। 2 নম্বর একক বলে দিলাম। 2 নম্বর একক থেকে যে প্রশ্নাবলী পড়তে হবে, 3টে ছন্দ করতে হবে। 3টে ছন্দ করে তিনটেই আসার চান্স খুব 100% অবশ্যই করতে হবে। 5-এ 1টা, 10-এ 1টা আসবে। 1 নম্বর একক থেকে তোমরা করবে যেটা ধ্বনি। ধ্বনি কি? ধ্বনির সংজ্ঞা, ধ্বনির প্রকারভেদ, শ্রেণীবিভাগ আলোচনা করো। এইভাবে
তোমরা ছোটবেলা পড়েছিলে যে ধ্বনি কি, ধ্বনি কয় ভাগ করা হয়, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, এইগুলো তোমরা পড়েছিলে, তাহলে এগুলো পারবে আশা করছি। তাহলে এগুলো হালকা পাতলা পড়লেই হয়ে যাবে। তাহলে ধ্বনি করবে। তারপরে তোমার সিলেবাসে রয়েছে অক্ষর। অক্ষর কি? অক্ষর ও বর্ণ। অক্ষর আর বর্ণ কিন্তু আলাদা। অক্ষর আর বর্ণ দুটো কিন্তু আলাদা। আর অক্ষর এবং বর্ণ নিয়ে আমি কিন্তু আগে একটা ক্লাস দিয়েছি। আর অক্ষর আর বর্ণ যদি না চিনতে পারো, ছন্দ করতে পারবে না। আগে অক্ষর আর বর্ণ জানতে হবে। অক্ষর আর বর্ণ যদি জানো, তাহলে ছন্দ নির্ণয় করতে পারবে। যেমন বলা হলো, ওইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে, এই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ওই রাবণ, মই রাবণ, সকল রাবণ মরেন, রাবণ রাজার বুকে যেন মস্ত পাঁচন ধরে। এই যে কথাগুলি তোমাদের ছন্দ বিন্যস্ত করতে হবে, যে কত ছন্দ রয়েছে, যে কোন ছন্দ তান প্রধান, কোন ছন্দ ধ্বনি প্রধান, কোন ছন্দ কোন ছন্দ কি বললাম, কোন ছন্দ কি বলে তান প্রধান, কোন ছন্দ ধ্বনি প্রধান, কোন ছন্দ সাজঘাত প্রধান। এইগুলো এরকম হয়। কোন ছন্দের কয় মাত্রায় হয়, এইভাবে প্রশ্নগুলি থাকে। কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন হবে না, তোমাদের বড় প্রশ্ন হবে, তোমাদের সমস্যা হবে না। বড় প্রশ্নগুলি পড়তে হবে আর থাম্বনেল অনুযায়ী ক্লাসগুলি করতে হবে। করলেই তোমরা বড় প্রশ্ন উত্তর দিতে পারবে, মানে লিখতে পারবে, ব্যাখ্যামূলক করতে পারবে। ওকে, তো চলো পরবর্তী করবে দল। দলের সংজ্ঞা, দলের প্রকারভেদ। দল কি? এই অক্ষর ক্লাসে সব দেওয়া রয়েছে। অক্ষর যে ক্লাসটা দেওয়া রয়েছে, অক্ষর এবং বর্ণ, সেই ক্লাসে সব দেওয়া রয়েছে। এই যে থাম্বনেলটা দেখা পাচ্ছ, এই থাম্বনেলে সব বোঝানো রয়েছে যে দল কি, অক্ষর কি, বর্ণ কি, সব ক্লাস দেওয়া রয়েছে ওর মধ্যে। দল কি না, মুক্ত দল আর রুদ্র দল। যে স্বরবিত ছন্দে মুক্ত দল কয় মাত্রা হয়, রুদ্র দল কয় মাত্রা হয়, অক্ষরবিত ছন্দে মুক্ত দল কয় মাত্রা হয়, রুদ্র দল কয় মাত্রা হয়, সব আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। অবশ্যই দেখে এসো। ঠিক আছে, পরবর্তী তোমরা করবে, ঠিক আছে, পরবর্তী তোমরা করবে এইগুলো অতিরিক্ত ভাবে। 1 নম্বর এককে কি প্রশ্ন আসবে এটা আমি বলতে পারবো না। 1 নম্বর একক থেকে যেটা বলছি কি আসবে এটা বলতে পারবো না। তবে প্রথমে আমি তোমাদের যে 3টে বলেছিলাম ছন্দ, ওই 3টে ছন্দ অবশ্যই আসবে। ঠিক আছে, তাহলে অতিরিক্ত হিসেবে 1 নম্বর এককে সব দেবো আর সব পড়তে হবে। আর এইগুলো এত ইজি ব্যাপার, একবার পড়লেই হয়ে যাবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো মাত্রা। আর এই মাত্রা গণন পদ্ধতিও এই অক্ষর ক্লাসে দিয়ে দিয়েছি। এই মাত্রাটাও ওই অক্ষর ক্লাসে আছে। একটুখানি ধৈর্য ধরে ক্লাসটা বোঝো, বুঝে তোমরা বানাতে পারবে বা লিখতে পারবে বানিয়ে। ঠিক আছে, পড়তে লাগবে না, বই পড়তে লাগবে না, এই দুটো ক্লাস দেখো হয়ে যাবে। ঠিক আছে, মাত্রার সংজ্ঞা, প্রকারভেদ বা মাত্রা নির্ণয়ের পদ্ধতি, মাত্রা নির্ণয়ের টেকনিক, এটা করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে জ্যোতি। ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য, ছেদের প্রকারভেদ, জ্যোতির প্রকারভেদ, এইভাবে প্রশ্নগুলি পড়ে। তারপর হচ্ছে পর্ব। ওই ওই এই অক্ষরটা দেখলেই পর্ব রয়েছে। অর্থাৎ 1 নম্বর মডিউলটা, 1 নম্বর মডিউল বা 1 নম্বর এককটা এই ক্লাসটা দেখে এসো। এই ক্লাসটা দেখলে সব পেয়ে যাবে। 1 নম্বর মডিউলটা জন্য এই একটা ক্লাস দেখো, সব প্রশ্ন কমো। 2টো ক্লাস করতে হবে। ঠিক আছে, একবার দেখো সে হয়ে যাবে। তারপর তোমাদের হচ্ছে দেখো যেগুলো করতে হবে লয়, ছেদ, জ্যোতি, মিল, এগুলো 5 5 10-এ আসে। ঠিক আছে, এখান থেকে কি আসবে বলা যায় না, কারণ এখানে শর্ট প্রশ্নই বললেই চলে। আরে ক্ষুদ্র অংশ বললেই চলে। ছন্দের যে নির্ণয় করতে গেলে যেগুলো অংশ লাগে সেইগুলো। আবার বলতে পারে যে তোমার 2-3 লাইন টুকে দেবে। যেমন আমি এক্সাম্পল দিলাম, এক্সাম্পল দিচ্ছি, শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের সিঁড়ি, স্বর বিদ্যুৎ রাতের বক্ষ দিচ্ছে চিরি, দূর হতে শুনি বারণী নদীর তরল রব, মনে শুধু বলে অসম্ভব এই অসম্ভব। এই যে 4 লাইন ব্যাখ্যা দিবে, দিয়ে বলবে এটা ছন্দ নির্ণয় করো কিভাবে, বা ছন্দকে ব্যাখ্যা করতে বলবে। এইভাবে প্রশ্ন হয় কিন্তু 5-এর জন্য। ঠিক আছে, তা 5-এর কি প্রশ্ন হবে বলা যায় না, তবে কিছু বলছি, এগুলো ভালোভাবে পড়তে হবে। এবারে ধামাকা সাজেশন ফিরে লিখে নাও, স্টার মারতে হবে। 3 নম্বর একক। 3 নম্বর এককে ছন্দ শাস্ত্রী, অর্থাৎ ছন্দ যারা মতামত দিয়েছে বা ব্যাখ্যা দিয়েছে তাদের মতামত পড়তে হবে। কাদের না, মধুসূদন দত্তর অবদান ছন্দশাস্ত্রী হিসেবে, বাংলার ছন্দশাস্ত্রী হিসেবে মধুসূদন দত্তের অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, সত্যজিৎ রায়, আর করছো জীবানন্দ দাসের অবদান, মোহিতলালের অবদান, মোহিতলাল মজুমদার। এই হলো 8টা প্রশ্ন। আর 3 নম্বর একক থেকে তোমায় দিলাম 5টা প্রশ্ন, আর
2 নম্বর একক থেকে দিলাম 3টে প্রশ্ন, এই হলো 8টা প্রশ্ন। আর 3 নম্বর একক থেকে তোমরা অবশ্যই অতিরিক্ত প্রশ্ন করবে, রিস্ক নেবে না যদি করতে চাও, কারণ 3 নম্বর একক থেকে দুটো ধাপে প্রশ্ন হবে, 1 নম্বর স্টেপ 2 নম্বর স্টেপ। 3 নম্বর এককে প্রশ্ন হবে উঙ আর চ, 3 নম্বর এককে প্রশ্ন হবে উঙ দাগ আর চ দাগ। আমি যে 3 নম্বর একক থেকে যে 5টা প্রশ্ন দিলাম সেটা মাত্র কেবলমাত্র উঙ দাগে প্রশ্ন হবে। কি বললাম? 3 নম্বর এককে যে 5টা প্রশ্ন দিলাম উঙ দাগে প্রশ্ন হবে, উঙ। তাহলে উঙ দাগে যে প্রশ্ন হবে সেটা কি বললাম? অবদান বললাম যে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ, মতিলাল মজুমদার, জীবনানন্দ দাশ। এখান থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট জীবনানন্দ দাশ আর মধুসূদন দত্ত, এইটা বেশি বেশি ইম্পর্টেন্ট। আর 2 নম্বর স্টেপ যেটা রয়েছে তোমাদের চ, চ বিভাগে যেটা প্রশ্ন হবে তার জন্য তোমরা করবে সেই রবীন্দ্রনাথ, সত্যজিৎ, সেটা কি হিসেবে না বাংলা ছন্দ চর্চার ইতিহাস হিসেবে। ঠিক আছে, আমি বাংলা ছন্দ হিসেবে আর বাংলা ছন্দ চর্চা হিসেবে, জিনিসটা একই ব্যাপার। যাই হোক না কেন এই অবদানগুলো পড়লেই চর্চা বলে চর্চা চর্চা লিখে দেবে, ছন্দ আলোচনা বলে ছন্দ চর্চা ছন্দ লিখে দেবে, এইভাবে করলেই হয়ে যাবে। ঠিক আছে, সেই প্রবোধচন্দ্র, তারাপদ ভট্টাচার্য, এগুলো অবশ্যই করতে হবে। আর এবার দেখো 4 নম্বর একক। 4 নম্বর এককে কিন্তু সাজেশন হয় না, 4 নম্বর এককে কিন্তু সাজেশন হয় না। কারণ কি? 4 নম্বর এককে যে প্রশ্ন হবে একদম লাইন তুলে হবে, বলবে বাংলা ছন্দ লিপি প্রণয়ন করো, বাংলা ছন্দ লিপি প্রণয়ন করো। আমি আগেও বলেছি ছন্দ সম্পর্কে যে 3 থেকে 4 লাইন টুকে দেবে, দিয়ে সেটা ছন্দ লিপান্তর করতে হবে, এটা প্রণয়ন করতে হবে। বোঝা গেল? যারা আগের ভিডিওটা দেখোনি সাজেশন ভিডিওটা অবশ্যই আগের ভিডিও দেখে এসো, যেগুলো ক্লাস দিয়েছি ক্লাস ভিডিওগুলি দেখে এসো, তাহলে দেখবে তোমরা 50 নম্বর হাতের মুঠোই পাবে। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখোনি আমাকে আবোল তাবোল কমেন্ট করতে যাবে না। যারা ভিডিওগুলি সম্পূর্ণ দেখছো না, এই চ্যানেলের ভিডিওগুলো দেখছো না, আবোল তাবোল কমেন্ট করবে না। কথাগুলি ভালো করে বোঝো সম্পূর্ণভাবে, তারপরে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার এক্সামে যাও, তাহলে দেখবে তোমরা পরীক্ষায় অবশ্যই 100% লাভবান হবে এবং উপকৃত হবে। কারণ আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে প্রশ্নগুলি গাইড করলাম। তোমরা 2টো পেপারে পরীক্ষা দিয়েছো, যে দেখেছো যে শোভন স্যারের সাজেশান একটাও প্রশ্ন আনকমন হয় না, সমস্ত প্রশ্ন কমন হয়। আর সাজেশান এক্সপার্ট শোভন স্যার একমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে নাম্বার 1 সাজেশান দিত এবং দিচ্ছে। আগের চ্যানেল বন্ধ হয়ে গেছে, তা কি হয়েছে? তবু তোমার জন্য দিনরাত এক করে সাজেশান দিচ্ছে। অবশ্যই সঙ্গে থাকতে হবে, 2-4 পাতা বই করে আমরা সাজেশান দিচ্ছি না, একজন লেখক হিসেবে তোমাদের প্রশ্নগুলি গাইড করলাম। ঠিক আছে, প্রশ্নগুলি ভালো করে করতে হবে, শুধু ভালো করে নয় ভালোবেসে যত্ন সহকারে করতে হবে। আর সঙ্গে কী করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করো। কি কমেন্ট করবে? তোমরা আগে যে পরীক্ষা দিয়েছিলে কেমন প্রশ্ন কমন পেয়েছো এগুলো কমেন্ট করো, আর এখন তোমাদের প্রশ্নগুলি কেমন লাগছে এগুলো কমেন্টের মাধ্যমে জানাও। এবং তোমরা যে কোচিং সেন্টারে পড়েছো সেই স্যাররা এবং কলেজের প্রফেসররা এই প্রশ্নগুলি আলোচনা করেছে কিনা, তোমাদেরকে নোটস লিখিয়েছে কিনা, এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। নাম্বার 1 সাজেশন এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জন্য।